আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলা নিয়মিত আয়োজন জনরাই অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের পুরোটা জুড়ে আমি এসএইচ সোহাগ থাকবো আপনাদের সাথে এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাম পাশে রয়েছেন মনিরুল হক মনির, সহসভাপতি যুক্তরাজ্য জাসদ। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই চ্যানেলে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। জি, ধন্যবাদ আপনাকে। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হবেন রোমান বক্ত চৌধুরী, সাংবাদিক এবং কলামিস্ট। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 7-8 ফোন নাম্বারে এবং স্কাইয়ের পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলা নিজস্ব ফেসবুক পেজের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের মতামত এবং প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় যেতে চাচ্ছি এবং জনাব মনিরুল হক মনি, আমি আপনার কাছেই আসতে চাচ্ছি এবং যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং আলোচনার শুরুটা করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশে একজন সংসদ সদস্য যাকে ভারতে হত্যা করা হয়েছে এবং আজকে তার যে বাংলাদেশ থেকে যে ডিবি পুলিশের একটি দল গিয়েছিল এর তদন্তের জন্য, তারা তদন্তর একটি রিপোর্ট নিয়ে ফিরেছেন। আমরা তো তদন্ত রিপোর্টে কি এসেছে এবং এই বিষয় নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমি আপনার কাছে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একজন সংসদ সদস্য ভারতে তাকে হত্যা করা হলো এবং তাকে কুপিয়ে তার মাংস টুকরো টুকরো করা হয়েছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, বিষয়টা তো মর্মান্তিক। যে কোনো কেউ সংসদ সদস্য আর যে কি হোক, হত্যাকাণ্ডই মর্মান্তিক। হত্যাকাণ্ড একটা মর্মান্তিক এবং যেভাবে হত্যা করা হয়েছে এটা মর্মান্তিক, মারাত্মক ধরনের। আমি মনে করবো আর কি যে একটা যেটা বলা যায় যে মানবিকতার একদম অমানবিকতার একদম চরম পর্যায়ে ধরা যায়। সেই ক্ষেত্রে আমি বলবো আর কি যে প্রত্যেকটা হত্যাকাণ্ড ঘটলে আমরা মর্মাহত হই, এটাই স্বাভাবিক। তারপরে আসে খবরের পিছনের খবর, ভিতরের খবর, অর্থাৎ হত্যাকাণ্ডের পিছনে যে কারণগুলো কাজ করে সেগুলো আসে। তো এই যাবৎ একদম প্রথম দিন থেকে নিখোঁজ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের যে তদন্তকারী দল সেখানে ফেরত আসছেন ওনারা, আজ পর্যন্ত আমরা যা শুনছি এবং পশ্চিমবঙ্গের একটা টিভি চ্যানেলের একটা পুরা এটার উপরে প্রতিবেদন আমি শুনেছি, আমার কাছে আছেও, এখন আমি এটা সেভ করে রাখছি। সবগুলা আমরা দেখার পরে, পর্যবেক্ষণ করার পরে যে কারণটা বেরিয়ে আসে যে একজন সংসদ সদস্য ব্যাকগ্রাউন্ডটা কি এই হওয়া উচিত কিনা। কারণ এটার জন্য আমি সংসদ সদস্যকেই শুধু দুষছি এটা কিন্তু না, কারণ এটা হয় না। একজন সংসদ সদস্যকে আমরা বাংলায় বলি কি যে জনপ্রতিনিধি, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি, অথবা জনগণের রায়, জনরায় আপনার অনুষ্ঠান, সেই জনরায়ের মাধ্যমে একজন জনপ্রতিনিধির জন্ম হয়। সেই ক্ষেত্রে এই জনপ্রতিনিধি 3 বার উনি কিন্তু জনপ্রতিনিধিত্ব পেয়েছেন এবং একটা নির্দিষ্ট দল তাকে নমিনেশন দিতে হয়। ইলেকশন কমিশন একটা বোর্ড যে প্রার্থীদেরকে মনিটর করে। তাহলে আমি বলবো যে মনিটরিংয়ের দিকে তো কোনো দুর্বলতা আমি দেখছি না। কোনটা যে যদি বোঝা যাইতো যে না মনিটরিংয়ের কোনো বোর্ড টোর্ড কিছু নাই, এমনি একজন দাঁড়াইছে আর পাশ করে ফেলছে, এরকম তো না। না, তাহলে বিধিবদ্ধ আইনের মাধ্যমে একটা নির্বাচন কমিশন একটা প্রার্থীকে মনিটর করে, আর একটা দল তার আদর্শিক দিক থেকে তার অবজেক্টিভ, তার দলের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে একটা প্রার্থীকে মনোনয়ন দেয় বা নমিনেশন দেয়। আমরা সেইখানেই যেতে হবে, কারণ এখানে একজন এমপি বা একজন চেয়ারম্যানকে দোষ দিয়ে হবে না, সবাইকে এই দায়টা নিতে হবে যারা এই প্রসেসের সঙ্গে জড়িত আছে। 1 দিন না, 2 দিন না, 3 বারের এমপি তো সর্বসাকুল্যে 15 বছরের। এই 15 বছরের যাবৎ একটা মানুষ এবং 15 বছর আগের তার জীবনটা কী ছিল,
যদি দেখা যেত যে এই সংসদ সদস্য পদটা পাওয়ার পরেই তার সব আকাম কুকাম শুরু হয়েছে, তা তো না। আমরা দেখি যে ভারতের যে চ্যানেলটাতে করছে, সেখানে দেখা যায় যে এর আগে সংসদ সদস্য হওয়ার আগে থেকেই চোরা কারবারির সঙ্গে উনি জড়িত, এবং ওনার সঙ্গে জড়িত ভারতের কিছু চোরা কারবারি, এবং একটা বেল্ট অলরেডি সেখানে ইন প্লেস। তো এইরকম একটা মানুষকে যখন জনসাধারণে ভোট দেয়, ভোট দিয়া তাদের প্রতিনিধি বানায়, এদিক থেকে জনসাধারণের একটা দায়, দল যখন একটা মনোনয়ন দেয়, দলের দায় থাকে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনারকে আমি পরেই বলছি, কেন বলছি, নির্বাচন কমিশনার একটা বিধিবদ্ধ আইনের একটা সংস্থা, যেটা আমি বলবো যে এই মানে ঘরের চার দেয়ালের ভিতরেই আমি ধরে নিব। হ্যাঁ, তাদের ইনভেস্টিগেশন করার ক্ষমতা আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা সীমিত, যেটা দলের এবং আমি বলবো যে জনসাধারণের যে ক্ষমতা, সেটা থেকে এদের ক্ষমতাটা মানে মনিটরিং ক্ষমতাটা দলের পক্ষ থেকে দলের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে তাকে জনপ্রিয়তার বিচারে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড না না, এটা খুব সুন্দর, উনি কিন্তু খুব সুন্দর বলছেন। কেন বলছেন জানেন? হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট ভেরি জনসাধারণ সব কিছুর জন্য দায়ী হয়ে যায়, সব কিছুর জন্য দায়ী হয়ে যায়। কখন? এই জনসাধারণ যখন তার নিজের যে রোলটা আছে সেটা প্লে করে না। কিন্তু জনসাধারণ তো তার এই জিনিসগুলো সম্পর্কে নাও জানতে পারে। কেন নাও জানবে? কেন নাও জানবে? এখন যদি সরকার যদি না জানে, জনসাধারণ মুখেও না। এটা আমি বলি, এটা কেন জানবে না? আমি বলি, একটা ছেলেরে 300 লোকে গিয়া অনুরোধ করছেন যে তাকে যেন মারা না হয়, বাচ্চার ছেলেটাকে যেন মারা না হয় এই সংসদ সদস্যের কাছে। উনি মানে কথাটাকে একদম উড়িয়ে দিছেন, উড়িয়ে দিয়া উনি এই মিটিং বাদ দিছেন। পরের দিন তার লাশ পাওয়া গেছে রাস্তায়, তার লাশটা রাস্তায় পাওয়া গেছে। এখানে কি পুলিশ ছিল, না দলের মানুষ ছিল, না জনসাধারণরা ছিল? জনসাধারণরা ছিল। তো জনসাধারণ দায় এড়াতে পারবে না। আমাদের ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন, তার নিজের ঘাট থেকে বা তার দলের ঘাট থেকে দায়টা সরানোর যে একটা সেটার জন্য বলছেন। যদিও এটা ফেয়ার না, একজন পলিটিশিয়ান হিসেবে এই ধরনের তামাশা করা বা এটাকে বলবো যে অবজ্ঞা করা নিজের দায়কে, এটা কখনো। আমি আপনার কথা বলছি, আমি একটা কল নিয়ে নিয়েছি, আমাদের জন্য কলার ওয়েট করছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দর্শক কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি কি? ওনার নামটা আমি জানি না। উনি বলতেছেন জনগণের দায়বদ্ধতা। জি। এই বাংলাদেশে কোনো দায়বদ্ধতা আছে? বাংলাদেশে তো এইভাবে ওরা নির্বাচন করছে, এইভাবে মানুষকে মারছে, উনাকে তো রান্না করে টুকরা টুকরা করে মশলা দিয়ে মাখিয়ে খেয়ে ফেলছে। উনার এতগুলা কথা করে সময় নষ্ট করার কোনো দরকার আছে? এটা তো সবটুকু সরকার গড়াইতেছে। এই আগুন দেওয়া থেকে শুরু করে হাকিং যত কিছু ঘটতেছে বাংলাদেশে। আপনার কি মনে হয় এই ঘটনা সরকার ঘটিয়েছে? বসে বসে ওই জয় ওগুলা সব এই আসতে না স্যাটেলাইট উঠাইবে, শেয়ার বাজার থেকে শুরু করে যা কিছু ঘটতেছে ওরা তো হজমই করে ফেলছে। আপনারাই বসে বসে টিভিতে তো কথা বলেন ভাই, আমরা তো চ্যানেল সালে বিরক্ত। কারণ তো বুঝতে হয় নাকি ওই জয়নগরের দায়বদ্ধতা কেন? ওরা তো নিজেরাই 500-150 জন এমপি হয়ে যায়, বিরোধী দল নাই, একটা লামসাম বিরোধী দল বানায়, তারপরে আবার কি 2-4 জন লাঙ্গল থেকে। আমরাও বাংলাদেশের মানুষ, বুঝছেন, এদেশে থাকি 30-35 বছর হয়েছে, এসব দেখতেছি। কথা বলতে হবে না, এই একটা ভাত, আমরা তো ভাত রান্না করি, এক ডেক ভাত বসাই, পুরো বসাই, একটা ভাত খেতে পারি। উনি যে বলতেছেন, উনার নাম আমি জানি না, উনি যে বলতেছেন এরা এইভাবে সরকার এরা হজম সবকিছু করতেছে। জি, ধন্যবাদ কলার, আপনার ক্ষোভের বিষয়টি আমরা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ আপনার মতামতের জন্য। যে দর্শক এই হলো আমাদের জনসাধারণ। উনি কোনো একটা জিনিসে স্পেসিফিক্যালি বলতে বলেন নাই। ওনার ভিতরে একটা কাজ করছে, কোনো একটা দলের সমর্থন করেন,
এই জন্যই সরকারের প্রতি খুব বেশি ক্ষোভ। উনি জনসাধারণের কাতারে পড়েন না, সোজা কথা। কেন পড়েন না? না, উনি জনসাধারণের কাতারে না। যখনই একটা দলান্ধ বা দল দাস হয়ে যায়, কেউ দলের প্রতি অন্ধ হয়ে যায়, সে কোনো জনসাধারণ থাকে না। এরকম আওয়ামী লীগেও আছে, যে বিএনপিতেও আছে। না, উনি দলের তো কথা বলবেন না যে আমি বিএনপি করি, এটা তো বলবেন না উনি। কিন্তু যা বলছেন সেটা বিএনপির ভক্তই উনি বলছেন। সবচেয়ে বড় হচ্ছে যে আমরা এই জন্য আমরা কিন্তু এই, হ্যাঁ অবশ্যই অসত্য কথাই বলছেন, কারণ উনি কোনো প্রমাণ সহকারে কিছুই বলেন নাই, বাতাসের উপরে কথা বলে গেছেন। তো এইগুলা দায়িত্বহীন কথাবার্তা বলাটা ঠিক না। উনি বলতেছেন যে এই সরকারে নাকি এই এমপিরে পুড়ছে, জ্বালাইছে নিয়া। এটা কি কোনো কথা হইল? এটা কি কোনো দায়িত্বশীল কথা হইল? আপনি বলেন, এটা অবশ্যই না। এই ধরনের কলাররা একটু অনুরোধ করব, আপনার বয়স হয়ে আছে অবশ্যই, আমরা এখানে বসি, টেলিভিশনে বসি বা আপনারা ঘরে থাকেন, আমরা সবের জন্য একটা উদ্দেশ্য হয় যে যারা শুনছেন, যারা দেখছেন, তারা যেন উপকৃত হই সত্য কথাগুলো দিয়ে। নিশ্চয়ই আমি এখানে বসি নাই কাউকে প্রতিনিধিত্ব করার জন্য। আমি প্রথম থেকেই কিন্তু সরকারকেই দায়ী করছি, সবচেয়ে বেশি সরকারকে আমি দায়ী করছি। আমি কিন্তু অন্য কাউকে দায়ী করছি না প্রথমে। এরপরে করছি কাকে? জনসাধারণকে। এরপরে করছি আমি কাকে? নির্বাচন কমিশনারকে। এখন আপনি আমাকে একটু সামান্য বলতে পারবেন না যে আমি ভুল বলছি, এই তিনজনের কোনো দায় নাই, অথবা জনসাধারণের কোনো দায়ই নাই। না, জনসাধারণের দায় বেশি। কারণ একটা এমপি যদি করাপ্টেড একটা লোক এমপি হয়, তাকে ভোট দেওয়া, যদি না ভোট দেওয়া কারচুপি করে তারা পাশ করানো হয়, বাকি যারা জনসাধারণ থাকবে তাদের দায়িত্ব হলো এর বিরুদ্ধে সাথে সাথে বেরিয়ে যাওয়া, যে না একটা এই রকম মানুষ, একে তুমি কারচুপি করে পাশ করাইছো, একটা চোর, হ্যাঁ একটা অমুক, একটা অমুক। জনসাধারণকে ভয়েস রেইজ করতে হবে, দায় তাকে নিতে হবে। এটা যে আমরা জনসাধারণের কি, আবার জনসাধারণ কি না বসে বসে ডাকাবে? না, জনসাধারণই সবচেয়ে বড় এরশাদ সরকার, খালেদা জিয়া, শেখ হাসিনা সকালে বিকালে ধর্ণা দিতে গিয়ে আমেরিকান এমবেসিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। গণতন্ত্র কে ফিরিয়ে দিয়েছিল? কে এরশাদ সরকার সরাইছিল? জনসাধারণ। সেই যে জনসাধারণের দায়টা, সেই দায়টা এখন পর্যন্ত বিরোধী রাজনীতি সৃষ্টি করতে পারেনি বলেই আজকে এই অবস্থা। যে কোনো দেশের সরকার, আমি বারবার বলি কথাটা, যে বিরোধী রাজনীতি যদি ঠিক না থাকে, যে কোনো সরকারই আসুক স্বৈরাচার হয়ে যায়। আপনি নিজেই বলেন, যদি আপনার একটা অফিসার নিয়োগ করেন আর এর প্রতি কোনো আপনি মনিটর না করেন, আপনি তত্ত্বাবধান না থাকে, তাহলে সে অটোমেটিক্যালি সে একবার বসি হয়ে একদম এমন অবস্থা হইব যে সবার উপরে অত্যাচার শুরু করবে। ঠিক তেমনিটা বাংলাদেশে না, শুধু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অনেকগুলো দেশে এরকম হচ্ছে, ইয়াতে হচ্ছে। সুতরাং এইভাবে বাতাসের উপরে কথা না বলে আমরা স্পেসিফিক্যালি কথা বলি, তখন ভালো হবে। কিন্তু আমরা যখন জনগণকে দায়ী করব, সেখানে কিন্তু একটা বিষয় আলোচনা চলছে যে যেই তিনবারের সংসদ সদস্য তিনি ছিলেন, একবার কিন্তু তিনি নির্বাচন ছাড়াই সংসদ সদস্য হয়েছেন, এর মধ্যে একবার তো জনগণ তাকে নির্বাচিত করেননি একবার। কি হয়েছিল, মানে কিভাবে হয়েছিল? বিনা ভোটে। তখন তো ওই বিনা ভোটে বলতে ওনার প্রতিদ্বন্দ্বিতা ছিল না। বিনা ভোটে বলেন কেন? প্রতিদ্বন্দ্বী না, এটা বিনা ভোটে বলতে পারবেন না। তার বিরুদ্ধে কেউ দাঁড়াইলো না, সে পাস করবে। কিন্তু জনগণ তো তাকে ভোট দেয়নি। না করছে আপনারে। যদি আরেকজন প্রতিদ্বন্দ্বী থাকতো, তাহলে জনসাধারণ বুঝতে পারতেন জনসাধারণ তাকে ভোট দেয় নাই, সে ফেল করছে। সে যে সংসদ সদস্য, এখানে কোনো সন্দেহ নাই, সে সংসদ সদস্য। কিন্তু জনগণের উপর যখন দায় দিব, জনগণ যে দায়বদ্ধতা যে তাকে কথা আমি বুঝে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, যে জনগণকে আমি কতটুকু ইনভলভ করতে পারছি, এক্স্যাক্টলি এটা সরকারের দায় 100 বার। যে কেন বিএনপি নির্বাচনে আসলো না, এইটার দায়টা সরকারের অবশ্যই। হ্যাঁ, এখন আমি বলি, বিএনপি সরকারের সরকার চেষ্টা করবে বিএনপির জন্য ক্ষমতা নির্বাচনে না আসে, তাহলে আমরা কি করব? একা দৌড়িয়া পাশ করে মানে হয়ে যাব। এটা গণতন্ত্রের সবচেয়ে একটা ন্যূনতম মানে নিম্ন মানের একটা গণতান্ত্রিক হয় আর কি। আপনি আইনগতভাবে তো বলতে পারছেন না যে কেউ, যুক্তি হলো গিয়া যে কেউ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, তাহলে তো সেই পাশ করবে স্বাভাবিকভাবে, যদি একটা ভোটও পায় সেই পাশ করবে, তাই না? তো এটা হলো গিয়ে তারপরে সরকারের একটা বিরাট ধরনের দায় থেকে যায় যে আমি স্মুথলি আমি করবো কেমনে, মানে
স্মুথলি আমি গণতান্ত্রিক যে ব্যবস্থাটা সেটাকে আমি আমার দেশে আমার জনগণের জন্য কীভাবে ইয়ে করবো, এটার দায় সরকারের অবশ্যই আছে ইয়াতে আর কি। যদি না হয় তাহলে কি করতে হয়? এরশাদ সরকার ছিল না, তখন গণ আন্দোলন হয়েছে। আমরা বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে গণ আন্দোলন হচ্ছে না কেন? এটা একটা বিরাট বিতর্কের ইয়ে রাখে, দাবি রাখে। আমি মনে করি আর কি যে জনসাধারণ কিন্তু কোনো সময়ই ভুল করে না। আজকে তো জনসাধারণ নাই, রাত্রে বুট হয়ে যাচ্ছে, অথবা অন্যরকমভাবে বুট নেওয়া হচ্ছে বা ইয়ে করছে, জনসাধারণ এখানে অনুপস্থিত। যেখানে জনসাধারণ উপস্থিত কখনো ভুল করে নাই জনসাধারণ, কখনো ভুল করে নাই। এবং জনসাধারণের রায়টা, শেষের যে রায়টা দেয় সেটাই সঠিক রায় থাকে বা ইয়ে থাকে। তা আমি বলবো আর কি যে একজন এমপি নিয়ে আমরা আলাপ করছি, এইরকম বহু মানুষ, আজকে বেনজিরের কথা ধরেন, কি ধরনের সাগর চুরি, আমরা পুকুর চুরি বাদ দিয়া সাগর চুরিই বলি, এটা কি একদিনে করছে? এবং কি সে একা করছে? এবং সে একটা রাষ্ট্রযন্ত্রের মধ্যে অধীনস্থ ছিল, এই পুলিশ বাহিনী বা র্যাব বাহিনী একটা রাষ্ট্রযন্ত্রের একটা ইয়েতে ছিল। তার উপরে মনিটরিং যে ইয়েটা অথরিটি কিন্তু একটা না, মনিটরিং অথরিটি কিন্তু একটা না, তার 3-4টা অথরিটি আছে তাকে মনিটর করার। এতগুলা মনিটরিংকে চোখে ধুলা দিয়ে এই মানে মিলিয়ন মিলিয়ন পাউন্ড, আপনার কোটি কোটি টাকা সে লুটপাট করেছে। একদিনে না, অবশ্যই একদিনে করে নাই, দীর্ঘদিনে করেছে। আমি তো বিচার তাকে আগে করতে চাই না, তার বিচারের আগে তো বিচার হতে হবে যে তাকে এইটুক ফ্যাসিলিটেট করছে, এটাকে এতটুক পর্যন্ত রাস্তা হাঁটতে যেতে তাকে ফ্যাসিলিটেট করছে কারা, তারা কোথায়? আমরা খবরের পিছনের খবর নিব না, আর খবর শুনতে চাইবো। যেহেতু এই বিষয়টি একদিনে হয়নি, তার এই দুর্নীতি একদিনে হয়নি, তো তিনি যখন পুলিশ প্রধান ছিলেন কিংবা র্যাবের প্রধান ছিলেন তখন এই জিনিসগুলো বেরিয়ে আসলো না কেন? এই জিনিসগুলো ওই তো বলতেছি যে সরকার যদি বা মনিটরিং অথরিটিগুলো যে আছে, ওরা আমি বলবো আর কি যে ওরা সবচেয়ে বেশি দায় এখন আমি বলবো আর কি যে এদের দায়টা বেশি এইসব ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে আমি বলবো যে এদের দায়টা বেশি। কারণ ব্যাংক লুট হচ্ছে, ব্যাংক থেকে পয়সা নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি একটা রাষ্ট্র, সেখানে মানে তদারকির কোনো ব্যবস্থা নেই, মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। যদি না থাকতো তাহলে বোঝাতো নাই আছে, কিন্তু খবর যখন আসছে আমাদের সামনে, নিউজ আসছে, তখন কিন্তু ওদের কথা বলা হচ্ছে না যে বাংলাদেশ ব্যাংক থেকে এত কোটি টাকা সরিয়ে নিছে অমুক একটা কর্মচারী বা একজন পলিটিশিয়ান বা মুখ সেবক, কার মাধ্যমে করে নিচ্ছে? এখানে তো ম্যানেজার আছে, এক্সিকিউটিভ ম্যানেজার আছে, আরও বহুত কিছু রয়ে গেছে, ওরা কোথায়? ওদের নাম আসছে না কেন? আমার কথা হচ্ছে যে এটা একটা অরাজকতার মতো বলা যায়, বা বলা যায় কমপ্লিটলি আনস্টেবল গভর্নমেন্ট। এই যে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে যে এত যে নিউজগুলো বেরিয়ে আসছে, এটি বাংলাদেশের রাজনীতির জন্য কতটুকু হুমকি বলে আপনি মনে করেন? না, খুব ভালো, আমি ভালো মনে করছি এই জন্যই যে একজন আনোয়ারুল আজিম আমাদেরকে খুব সাহায্য করছে যে এইরকম আনোয়ারুল আজিম আরও কতগুলো আছে। এটা বলা যাবে না যে আর মনে হয় না এই একটাই, এইগুলোর কোনো সুযোগ নাই। কারণ দ্যার ইজ নো এনি ক্লু দ্যাট একমাত্র আনোয়ারুল আজিম আনার এই জিনিসটা করছে, আর কেউ করার মতো কিছু নাই। এটা কেউ আমাদেরকে দিতে পারছে না, না গভর্নমেন্ট, না ইয়েগুলা ওই যে অথরিটিগুলা, কেউ আমাদের কিন্তু এটা বলছে না এখন পর্যন্ত, তাই না? তাহলে আমি বুঝবো যে আরও শত শত আনোয়ারুল আজিম যে নেই, এটার কোনো নিশ্চয়তা নেই। তো এটার দায় সরকার নিতে হবে, সরকারকে নিতে হবে। আমি আগেও যতগুলা আপনার হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যা আজকে কত বছর হয়ে গেছে, আপনার সাগর রুনির বিষয়টা 10 বছরের উপরে, 10 বছর উপরে হয়ে গেছে। তার ছেলেই 100 বারের অধিক, হ্যাঁ, ছেলেই তো অনেক বড় হয়ে গেছে ইয়েতে আর কি। এই একটা উদাহরণই একটা দেশ এবং একটা সরকারের জন্য কলঙ্ক ছাড়া কিছু না। একটা দেশ এবং একটা সরকারের কলঙ্ক
ছাড়া কিছুই না। কারণ কত ধরনের কেসের ক্লু বেরিয়ে আসতে 3 দিন যায় নাই, 24 ঘন্টা যায় নাই। এই যে আনোয়ার আজিমের ইয়াটা কতদিন লাগছে? বেশি দিন লাগছে না, 1 সপ্তাহ লাগেনি। 1 সপ্তাহ লাগেনি। আর সাগর রুনির 12 বছর কেন লাগলো? তদন্ত এই রিপোর্ট বারবার কেনগুলার উত্তর জনসাধারণ এছাড়া কিন্তু অনেক মামলা তদন্ত রিপোর্ট এবং সেটা বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে খুব দ্রুত সময়, কিন্তু এই মামলাটি নিয়ে এত পিছানোর 100 কতবার না কি হয়েছে, তারিখ কি হয়েছে। আমি বিশ্বাস করেন আমি এতটা ভাঙিয়ে পড়ছিলাম খবরটা শোনার পরে, যে এইভাবে একটা দম্পতিকে ঘরের ভিতর গিয়ে মারা হলো। এরপরে যখন দেখছি যে বিচার হচ্ছে না, তারিখের পর তারিখ পিছানো হচ্ছে, কেউ বলছে ইন্টেনশনালি, কেউ বলছে বিচারিক কার্যক্রমের কারণে, এই সেই যে কোনো কারণেই হোক, এখানে একটা সম্পূর্ণরূপে একটা অবজ্ঞা, একটা ইগনোরেন্স ক্লিয়ারলি জুডিশিয়াল ইয়েতেই বলেন বা গভর্নমেন্টের কাছ থেকেই বলেন, এটা সুস্পষ্ট মানুষের কাছে এখন পর্যন্ত। এবং গভর্নমেন্ট এখন পর্যন্ত কিন্তু সন্তোষজনক কোনো বক্তব্য এই ব্যাপারে দিচ্ছে না। বেশ গত বছর না আগের বছর একজন বলছিল, এক মন্ত্রী, ভুলে গেছি, যে এটা বিচারিক আদালতে আছে, এটা বিচারিক বিষয়, এটা নিয়ে কথা বলতে চাই না। এই মামলাটি নিষ্পত্তি করার ইন্টেনশন আদৌ কি সরকারের রয়েছে কিনা আপনার কি? কোনটার? এই যে সাগরটুনির। কোনটা? সাগরটুনির। এইটা আপনি বলছেন ইন্টেনশন সরকার আদৌ আছে কিনা, এটা আমি কিভাবে বলবো? আমি যদি সরকারের পার্ট থাকতাম, আপনার কি মনে হয় যে এই যে ইন্টেনশন যদি ভালো থাকতো, ইন্টেনশন ভালো নেই এই সরকারের, যে আমি এই মাইক দিয়া বলতে পারবো, এটা আমি বলতে পারবো, এটা আমি নাই, 10 বছরের একটা বাচ্চাও বলতে পারবে। কেন 12 বছর চলে যায় তারিখ দিতে দিতে, এবং এখন পর্যন্ত কিন্তু ফাইন্ডিং, যেটা আমরা কেসের ভাষায় বলি যে ফাইন্ডিং, এখন পর্যন্ত কোনো ফাইন্ডিং এখানে পাওয়া যায় নাই। একেবারে গায়েবী একটা কেস, পুরা একটা গায়েবী ঘটনা এতে। তো এইখানে আমি কিভাবে বলি যে একটা সরকার তার দায় থেকে মুক্ত, এবং সরকার আসলেও জানার কোনো স্কোপ নেই, দেখেই বলবো। এতে কোনো রাস্তা নেই, যে কোনো স্কোপ নেই সরকারের কোনো কিছু বাইর করার, বা ওদের কেমনে কী করছে। এর থেকেই আরও মানে অনেক কম মেরিটের মামলাগুলা আমরা দেখছি যে খুব কম সময়ের ভিতরেই হয়ে যাচ্ছে। খুব কম সময়ের ভিতরে অসংখ্য মামলা অতি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হচ্ছে। এইটাই ধরেন না, এখন আনোয়ার আজিমের মামলাটাই ধরে, 3টা লোক ওইখান থেকে মাইরিয়া বাংলাদেশে ঢুকছে। ওরা কি এইভাবে ঢুকে আসে না, এদের সাবধানতার কোনো শেষ নাই। গোয়েন্দা, বাংলাদেশের গোয়েন্দা আজকে থেকে 30 বছর 35 বছর আগের কথা আমি বলি, 35 বছরের আরও বেশি সময় থেকেই বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এশিয়ার মধ্যে অত্যন্ত ক্রেডিবল এবং মানে কম্পিটেন্ট একটা সংস্থা। এদেরকে হায়ার করে আনে আরাবিয়ান কান্ট্রির প্রত্যেকটা দেশেই আপনি গিয়া পাবেন ওই মানে তো ওই গোয়েন্দা বাহিনীর লোক বাংলাদেশ থেকে নিচ্ছে। তো এই জন্য আমি বলি আর কি, যে এত কিছু আমাদের আছে, এরপরেও সাগররুনির মামলাটা চাপা পড়ে থাকবে। এইভাবে আমরা হাসবো, খেলবো, এই নিয়ে কোনো মাথায় ঘামাবো না। আমার মনে হয় যেন সাগর আর রুনি ছিল মারাত্মক একটা ক্রিমিনাল। এরা বিরাট অপরাধ করছে, খুন খারাপি করছে, এই করছে সেই করছে। আমার মনে হয় যেন এইরকম একটা ভাব এই সরকারেরই বলেন বা ওই যারা আমরা যে কি বলে পুলিশ কি সমাজ, কোনটা আমরা যে বুদ্ধিজীবীদের সমাজটাকে কি বলি, সুশীল সমাজ। সুশীল সমাজের কাজটা কি আজ পর্যন্ত দেখছেন? যে সাগররুনি নিয়ে কিছু মানববন্ধন হয়েছে, সেখানে দেখছি কিছু কিছু সুশীল সমাজের যারা টেলিভিশনে খুব বেশি চান্স পান না, তারা আমাদের সাথে কলার ওয়েট করছে। আমি একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার প্রশ্নটি কি? জি জনাব মুজিবুল হক মনি সাহেবের আমার সালাম, আপনাকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2টা কথা বলতে চাচ্ছি। আমি ওই যে মনি ভাই যে বললেন যে জনসাধারণ দায়ী, আজকে
15 to 16 years বাংলাদেশের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন টোটালি হাসিনা ডিস্ট্রয় করে ফেলেছে। আজকে ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন 5টা, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, এই 5-6টা ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল সোসাইটি অর্গানাইজেশন তারা প্রতিবেদন দিয়েছে, রিপোর্ট করেছে বাংলাদেশে ডেমোক্রেসি বলতে কিছু নাই, ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নাই, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে এই সরকার লাঠির মতো ব্যবহার করতেছে, করে ইলেকশন গাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে এমপি মারা গেলেন, জি উনি তো দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপ করেন প্লিজ। জি সংক্ষেপ করতেছি। এমপি হত্যা করা হলো এমপিকে, উনি ডেমোক্রেটিক ইলেক্টেড কোনো এমপি নয়, উনি একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসায়ী বন্ধুরাই ওনাকে হত্যা করেছে। এবং আপনি আজকে জানলে আপনি আজকে অবাক হবেন, আজকে অ্যান্টি কারাপশন কমিশন বলছে হাসিনার ডাকাত, সবচেয়ে বড় ডাকাত বেনজির 1 মাসে 100 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। ওইগুলোর উপরে আপনি অনুষ্ঠান করেন। জি দর্শক ধন্যবাদ আপনার মতামতের জন্য। জি দর্শক দেখছিলেন জনরায়, কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত সবাইকে। দেখছিলেন জনরায়, কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। দর্শক এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 7 ফোন নাম্বারে এবং এর পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলা নিজস্ব ফেসবুক পেজের ফেসবুক লাইভের মাধ্যমে আপনি এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। আপনাদের যে কোনো ধরনের মতামত এবং প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। জনাব রুমান বক্স চৌধুরী, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, যে বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতে যাকে হত্যা করা হয়েছে এবং যার ডিবি পুলিশের একটি টিম তদন্ত রিপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরেছেন। তো আমি মনি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম এই বিষয়টি নিয়ে। তো আপনি যদি বলেন যে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? অবশ্যই এটি একটি চাঞ্চল্যকর এবং খুব চিন্তার বিষয় যে এরকম একজন এমপি, তিনি 3 বারের এমপি, যেটাই হোক যেভাবেই নির্বাচন হোক, সরকার তো তাকে নির্বাচন করেছে, 3 বারের এমপি, তিনি কলকাতায় গিয়ে মারা গেছেন। একটা 2টা দেশের ব্যাপার। তার আগে আমি দর্শকদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রাস্তায় আমি জ্যামে আটকা পড়েছিলাম, আমি একটু দেরিতে শুরু করেছি, আমি সরি আসলে। তো এই ঘটনাটি আসলে কোনো বিষয়টি পরিষ্কার হওয়ার আগেই বাংলাদেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা কিংবা সরকারি তরফ থেকে যেভাবে বক্তব্য প্রচার করা হচ্ছে, তাতে আমার মনে হয় যে এখানে কিছুটা সন্দেহ করার বিষয় আছে। কারণ এখানে কি ধরনের সন্দেহ? যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করেছে তিনি যদিও একজন এমপি, কিন্তু তার বাইরে তার বড় পরিচয় হচ্ছে তিনি একজন স্বর্ণ চোরাচালানকারী বা স্বর্ণ ব্যবসায়ী। আমি বলবো তিনি চোরাচালান করেন না, বৈধভাবে করেন, এটা ওনার বিষয়। তো আমি যেটা মনে করি যে তিনি স্বর্ণের ব্যবসা করেন। এই স্বর্ণের ব্যবসা মাধ্যমেই 2 দেশের সাথে একটু কালো টাকার বিষয়ে তার এই বিষয়টির আছে, অন্তর্ভুক্তি আছে। এখানে আরও অনেকজন জড়িত। তাছাড়া পুলিশ প্রশাসনের একটা বিশেষ যুগ আছে এখানে। আমার মনে হয় যারা পুলিশের কি বলে অসৎ ব্যক্তি যারা আছেন, তারা এই ব্যবসার সাথে জড়িত। তো এখানে 2 দেশের যেহেতু বিষয় এবং এখানে টাকা পয়সার লেনদেন নিয়ে এখানে তাদের মধ্যে একটা বনিবনার সমস্যা হইতে পারে এবং এখানে 1-2 কোটি টাকার বিষয় নয়, শত শত কোটি টাকার হিসাব আসছে। আমার মনে হয় যে এই বিষয়টা ওই দিকে ভালো করে দেখা উচিত। শুধুমাত্র বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে হত্যা করবে, ভারত তো এত অরক্ষিত একটা দেশ নয় যে এখানে গিয়ে বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে এইরকম অপরাধ করবে। আর আমার মনে হয় যে ভারতের পক্ষ এখানে জড়িত এবং তাদেরকে এখানে আনা হচ্ছে না। বাংলাদেশ বারবারই উচিত ছিল বাংলাদেশের যে ভারতের যারা আছেন তার সাথে জড়িত, তিনি যেখানে গিয়ে উঠেছেন, যে গোপালের বাড়িতে উঠেছেন, সেই গোপালকে এখানে প্রাইম সাসপেক্ট করা উচিত আমার মনে হয়। যে যেহেতু তার বাড়িতে তিনি থাকেন, ব্যবসার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং এই ব্যক্তিকে ধরলে আমার মনে হয় যে বিষয়টা আরও বিস্তারিত পাওয়া যাবে এবং তার সংযোগ এখানে থাকবে আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত আরেকটি ঘটনা হচ্ছে যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যেভাবে আগ বাড়িয়ে কথা বলছেন, আমার মনে হয় যে এটা কোনো প্রফেশনাল
অ্যাটিচিউড আমার মনে হয় না। কথাবার্তা যেভাবে বলছেন এটা অর্থাৎ তারাই বলে দিচ্ছেন যে কি হয়েছিল কি হয়নি, তারা কোনো মাধ্যম উল্লেখ করছে না, তাদের তরফ থেকেই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে। তো এইটা একটা সন্দেহের দানা বাঁধছে এবং এটা যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বর্তমান সরকারের একটা খুব ভালো সম্পর্ক, আবার বাংলাদেশের সাথে দেশ হিসেবে দেশের জনগণের সাথে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। এই হিসেবে আমরা মনে করি যে যতটুকু এই ঘটনাটি যতটুকু ওই সরকারকে বর্তমান সরকারকে যতটুকু সাহায্য করবে ততটুকুই তারা কাজ করবে আমার মনে হচ্ছে, এর বাইরে তারা যাবে না। জি, আপনি বলছেন যে বাংলাদেশের সরকারের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। ভালো সরকারের সাথে সম্পর্ক বর্তমান যে সরকার আছে ওদের সাথে, কিন্তু রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক আমি ভালো মনে করি না। তারা এই রাষ্ট্রকে সবসময় একটা মানে কি বলা যায় একটা অত্যাচার অবিচারের জায়গা হিসেবে তারা সবসময় দেখেছে। এই সরকার যেহেতু তাদের কথা শুনছে, তাদের মতো চলছে, সরকার দেশের জনগণের উপর নিপীড়ন করছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে, গণতন্ত্র ধ্বংস করেছে, সুতরাং এটা ভারতের পক্ষে। সুতরাং আমার মনে হচ্ছে যে এই সরকারের পক্ষে যতটুকু আসবে এই বিষয়টি নিয়ে ততটুকুই তারা প্রকাশ করবে এবং সেভাবেই হয়তো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ সংস্থা ঠিক ওইভাবেই তারা কথা বলছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ভারতে নির্বাচন চলছে, এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে লোকটিকে জিহাদ বলা হচ্ছে তার নাম হচ্ছে জাহিদ। এই জিহাদ নাম বলে তারপরে তারা দেখবেন যে নাম বিকৃতি করে, বিশেষত কলকাতাতেই এই কাজটি খুব বেশি হয়, তারা নাম বিকৃতি করে, যেমন ফয়সালকে বলা হচ্ছে ফয়জাল, তারপর যে মহিলার নাম তার শিবেস্টি এইরকম একটা ইংলিশ নামের সাথে ইয়ে করা হচ্ছে, কিন্তু শিবাস্তিয়ান নামটা একটু হিন্দুয়ানা নাম হিসেবে বা ইন্ডিয়ান নাম হিসেবে চলে আসতে পারে, সুতরাং তারা এটা উপর থেকে সরানোর জন্য তারা এরকম একটা নামেরও ইয়ে করছে। সুতরাং তারা নামের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা নেই এবং বাংলাদেশের জিহাদি সংশ্লিষ্টতা আছে, এইগুলো তারা একটা গল্প স্টোরি তৈরি করছে যেটা তাদের নির্বাচনে আমার মনে হচ্ছে যে একটা ভূমিকা রাখবে এবং নির্বাচনে কাজে লাগানোর জন্য এটা ব্যবহার করছে। সুতরাং আমাদের দেশের সরকার তো দুর্বল সরকার, তারা উচিত ছিল তাদের দেশে ঘটনা ঘটেছে তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসা। এটা একজন সাংসদ হিসেবে যদি তিনি যাই হন, কিন্তু তিনি সংসদ সদস্য, এটা রাষ্ট্রের উপর একটা আক্রমণের মতো আমি মনে করি। ভারত সরকার অবশ্যই এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং এখানে কোনো ধরনের তথ্য গোপন করা আমার মনে হয় যে উচিত। মুজিবুল হক মনি ভাই, যেমনটা বলছিলেন রোমান বক্ত চৌধুরী যে ভারতের সাথে বাংলাদেশের সরকারের ভালো সম্পর্ক, বাট রাষ্ট্রের সাথে সম্পর্ক খুব একটা ভালো না, আপনি তার বক্তব্যের সাথে কতটুকু একমত? এটা আমি বুঝি না, কারণ এই ঘটনার সাথে উনি আরও কিছু কথা বলছেন, একদম শেষের দিকেই বলছেন আর কি, যে ওই জবাবদিহিতার আওতায় আনা ইয়াকে ভারতকে, এটা আইনের ভাষায় যেটা আর কি, যে এটা অলরেডি প্রসেস চলছে কীভাবে। উনি বলছেন যে ওদেরকে ওইখানে যারা আসে এদেরকে ধরা হয় না। আমি এখানে সেভ করে রাখছি পশ্চিমবঙ্গের একটা টেলিভিশনের প্রতিবেদন, একেবারে প্রথম থেকে কার সঙ্গে যোগাযোগ ছিল, তার নাম, তার ঠিকানা সব কিছু বলে দেওয়া হয়েছে, যে ওর সঙ্গে থেকেই চোরা কারবারিটা শুরু করছে এমপি, এবং তখন এমপিও ছিল না, এমপি হওয়ার আগের কথা, এবং এই মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেই লোকটার সঙ্গে তার কানেকশান ছিল, সে অলরেডি অ্যারেস্টেড হয়ে গেছে। সে না, তার সাথে আরও 2-3 জন, এরা মানে বাঘা এই যে স্মাগলিংয়ের যে আছে, এরা অলরেডি এই অ্যারেস্ট হয়ে গেছে ইয়েতেই, মানে পশ্চিমবঙ্গে। আমার কথা হচ্ছে আমরা এইভাবে না নিয়ে যে ভারতের দায়টা, এখন আমি আগে বলছিলাম 3-4 জনের দায়, এবার আরেকটা দায় আমি আনতে চাই না, ভারতের দায় উনি যেটা বলছেন ঠিকই বলছেন, যে প্লেস অফ অকারেন্স যেখানে হয় সেখানে একটা দায় থাকে, দায়িত্ব থাকে, সেটা কিন্তু তারা পালন করছে। কীভাবে পালন করছে? তারা খুব সহজেই বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকে সেখানে অ্যাক্সেস দিচ্ছে এবং তার সেখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দিয়ে এটাকে করা হচ্ছে। তারপরেও অন্য দায় যেটা, যদি এটা না হতো, যে স্মাগলিংয়ের বিষয় না হতো, তখন আপনার কিন্তু ওই যে মানে যেটা আপনার ডিপ্লোম্যাটিক এটা যায় না, কারণ স্মাগলিংয়ের সঙ্গে এই জিনিসটা যায় না আইনগতভাবে আর কি। এতে সেই ক্ষেত্রে আমি বলবো আর কি, যে গৃহদেশী আমার মনে হয় যে এখন পর্যন্ত আন্তরিকই এই বিষয়টাকে শেষ করার জন্য। কিন্তু মূলটা আমি কোথায় যাচ্ছি, যে আগে বললাম না যে আনোয়ারুল আজিম আনার একজন কিনা বাংলাদেশে,
এই সরকারের আমলে আমি যে সেটাই বলছি যে 15 বছরে 3 বার সে এমপি হয়েছে, তাকে নমিনেশন দেওয়ার আগে কি কিছু জানা উচিত ছিল না? এই এলাকার মানুষ কি জানে না ওটা ওকে? তাহলে নির্বাচন কমিশনারের মনিটরিংটা কি ছিল? এই প্রশ্নগুলাই কিন্তু ভাইটাল প্রশ্ন, যে আর নাহলে আমরা ধরতে পারবো না, এই দুর্নীতিবাদগুলোকে ধরতে পারবো না যদি আমরা ওই গোড়াতে না যাই। গোড়াতে যদি না যাই যে এই মির্জাফরকে মির্জাফর বানাইছিল, এটা যদি না যাই তাহলে সিরাজউদ্দৌলার এই একমাত্র ঘাতক থাকবে মির্জাফর। জি, আমাদের সাথে কলার রয়েছে, আমি একটা কল নিয়েছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনার আমি কষ্টটি। আরো 1 মিনিট নিব। আমি জি, সংক্ষেপে। মনি ভাই যে বলছেন সরকারের কি জানা উচিত ছিল না এই লোকটার ব্যাকগ্রাউন্ড, সে স্বর্ণ চালানি, সে স্মাগলার। বাংলাদেশের পার্লামেন্টে 99% এখন চোর এবং ডাকাতের পার্লামেন্ট বলে গেছে। আর ব্যারিস্টার সুমন এটা ক্লিয়ার করেছে, সে তো আওয়ামী লীগের এমপি ছিল, যদিও এখন ইন্ডিপেন্ডেন্ট, সে আওয়ামী লীগ করেছে সারা লাইফ। সে বলছে কমপ্লিট পার্লামেন্টে চোর ডাকাত এবং বিজনেসম্যানে পড়ে গেছে। আর সাগরনীতির ব্যাপারে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ভাই স্পষ্ট কথা হচ্ছে গিয়া, জয় এবং হাসিনা পুত্র জয় এবং তৌহিদ এলাহি যে কমিশন বাণিজ্য করেছিল সে কয়েক মিলিয়নের, সেটার ফুটেজ ছিল সাগরনীর কাছে। সুতরাং হাসিনা যতদিন ক্ষমতায় আছে এই জুডিশিয়ারি আদালত এই বিচার করবে না। এটা প্রমাণ কি? এটা কি আপনি আপনি ধারণা করছেন নাকি এটার কোনো ভিত্তি রয়েছে? এগুলা বিভিন্ন শুনেন ভাই, ফিলিপাইনের রেনাউন্ড সিনেটর জন পুঞ্জ এন্ডে বলেছে, হিয়ারিং এর দিন বলেছে বাংলাদেশ হাই কমিশনারকে যে জয় ইজ রানিং 4 অ্যাকাউন্ট ইন সিটি ব্যাংক ইন নিউ ইয়র্ক, এবং এই ব্যাংক থেকে একটা বিষয় প্রমাণিত না হওয়ার আগে তো কাউকে দোষী বলা যাবে না। না, কোনো অথেন্টিক। আমাকে শেষ করতে দেন। জন পুঞ্জ এন্ডে বলেছে হাই কমিশনারকে, মিস্টার অ্যাম্বাসেডর, your people has committed this crime. What action your government has taken to bring those culprits to justice? হাই কমিশনার বলেছে এরা ভেরি পাওয়ারফুল, এরা কিছু করা যাবে না। আজকের রিপোর্টে আমি দেখছি, আজকের নিউজে দেখলাম হাসিনার রাইট হ্যান্ড সবচেয়ে বড় ডাকাত বেনজির 1 মাসে 100 কোটি টাকা সে ব্যাংক থেকে লুট করেছে। অ্যান্টি কারাপশন কমিশনের স্টেটমেন্ট কমিশনার নিজে বলেছে। সুতরাং এই সরকার যতদিন আছে ক্ষমতায় কোনো দুর্নীতি, কোনো খুনের বিচার হবে না। জি, ধন্যবাদ কলার আপনাকে। রোমান চৌধুরী, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, তিনি তাকে হত্যার পর থেকে তার বিরুদ্ধে অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তিনি চোরা কারবারির সাথে যুক্ত ছিলেন। তো এই যে একজন লোক এত অভিযোগ, এত দুর্নীতির সাথে অভিযুক্ত, তো তাকে কিভাবে একবার নয় পরপর 3 বার তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো এই বিষয়টি আপনি কি বলবেন? না, এটার খুব সুন্দর উত্তর হচ্ছে এই সরকার তো আসলে জনরায়ে আসেনি। জনরায়কে প্রতিহত করতে ওই রকম লোকই দরকার যারা এই আনারের মতো লোকজন জনরায়ে আসেনি। কারণ এই নির্বাচনগুলো ছিল হচ্ছে 18 এবং এই বানানো নির্বাচন, নিজেদের মতো করে তৈরি করা নির্বাচন ছিল। সুতরাং সেখানে আনারের মতো লোকজনদের দরকার ছিল এলাকার বিভিন্ন ধরনের আপরাইজিং বা আন্দোলন থামানোর জন্য। তো সেখানে পুলিশ প্রশাসনও সরকারের সাথে কাজ করছে, তার বাইরে তো সরকারের একটা নিজেদের বাহিনীও গড়ে তোলা দরকার, এবং সেটাই সরকার করেছে। নয়তো এরকম ব্যক্তি কেন আসবে? যে ব্যক্তিটি বিএনপি সরকারের আমলে একই ইয়েতে, আওয়ামী লীগের পক্ষ থেকে তো বলা হয়েছে যে জনপ্রিয়তার বিচারে তাকে নমিনেশন দেওয়া। এটা তো আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা প্রায় বলে ফেলছি এখানে, যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আসলে হত্যাকাণ্ড কিন্তু এখনো প্রমাণ হয় নাই। তিনি গুম আছেন এটা আমরা বলবো, যে তিনি নিখোঁজ আছেন এটা প্রমাণ না হওয়া পর্যন্ত যেটুকু বলা হচ্ছে। আজকে আপনার যদি না, এটা ভারতীয় কর্তৃপক্ষ কি আমাদের জানিয়েছে যে তিনি হত্যা হয়েছেন? টিভি প্রধান হারুনুর রশিদের যদি বক্তব্যটা যদি শুনেন, যে টুকরো টুকরো মাংস যে পাওয়া গেছে, তিনি ধারণা করছেন যে এটি না, এটা তার বক্তব্য দিলে তো হবে না। তিনি তো অনেক কথাই বলছেন। ভারত থেকে বলতে হবে, এবং তাদের প্রাইম সংস্থা যেটা আছে সেখান থেকে আসতে হবে যে তিনি হত্যাকাণ্ডে। এটা আরও ধাপ রয়েছে। এটার যে ডিএনএ মিলাতে হবে, তারপরে এটা তো যৌথই হয়েছে। না, সেটা মৃত্যুর ঘটনাটি প্রমাণ করতে হলে তো মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা আনতে হবে। তার নিশ্চয়ই তার কোনো, তাকে আমরা নিখোঁজ হিসেবে দেবো, তাহলে তো আমরা মনে করবো যে এখনো ইলিয়াস আলীও তিনি মৃত হয়েছেন। ইলিয়াস আলীরও কিন্তু এখনো নিখোঁজ হিসেবে তিনি আছেন, এবং অনেক কিছু পাওয়া গেছে অলরেডি।
আমি বলি এখনো যেটুকু পাওয়া গেছে সেটা প্রমাণ হয় নাই, এটা প্রমাণ হয় নাই তো এখন। তো ডিএনএ টেস্ট করে তো তার মাংস যেগুলো হচ্ছে কে বলেছে আপনাকে যে ডিএনএ টেস্ট এখনো হয় নাই? ডিএনএ টেস্টের জন্য নেওয়া হয়েছে, এখনো মিলানো হয় নাই। আজকের খবর যেটা, আচ্ছা, আজকে যদি সেটা রিপোর্ট দেওয়া হয়, এটা কি হয়ে গেছে? জি। আচ্ছা, যদি হয়ে থাকে আমি জানি না এটা কিভাবে আপনার সম্ভব। কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমার সন্দেহ যে এটা তারা হয়তো এই বিষয়টাকে তাড়াতাড়ি সেটেল করার জন্য তারা এই বিষয়গুলো দুই দেশই একমত হয়ে এটা করে নিচ্ছে। লাভটা কি? অবশ্যই লাভ আছে, এখানে লাভ আছে। এই সরকার এটা নিয়ে বিপদে পড়েছে। এখন ভারতের আজ্ঞাবহ সরকার, তাদেরকেও তো তাদের বাঁচাতে হবে। আমার মনে হয় যে এটার এখনো অন্য অন্য কাহিনী যেগুলো না আসলে এটা প্রমাণ হবে না। আমার মনে হয় যে এখনো সন্দেহের বাইরে নয় বিষয়টি। আমি মনে করি যে তিনি এখনো নিখোঁজ রয়েছেন। এটা সাবস্ট্যান্সিয়ালি প্রুভ হতে হবে যে তিনি মারা গেছেন। তার রক্তের সাথে এখানে তার যে রক্ত, এখানে মৃত্যুর ঘটনাটি তো এখন ইয়ে হয় না, এখানে আমার কাছে পরিষ্কার হয় নাই এখনো। আমি অন্তত কনভিন্স নাই বিষয়টা। তো যাই হোক, আমি বলছি যে এটা এখনো তিনি মৃত নন, তিনি এখনো নিখোঁজ রয়েছেন। আরও অনেক প্রমাণাদির বিষয় রয়েছে। তাহলে আমার মনে হয় তাহলে ইলিয়াস আলীর বিষয়টি তাহলে কি বলবেন? তাহলে সরকার কি ব্যাখ্যা দিয়েছে? কোনো আলামত কিংবা এই যে এই টুকরো টুকরো মাংস মরদেহ তো পাওয়া যায়। ইলিয়াস আলীর তো আপনাদের ভাষায় সরকারের গুম করছে, এটা তো সরকারে বলবেন যে আমরা গুম করছি, বলবে বা আপনারা বলবেন নাকি যে সরকারের করছে? সরকারের তো দায়িত্ব ছিল এটা বের করা, যে এটা কোথায় আছে, কি অবস্থায় আছে এই ইলিয়াস আলীর বিষয়টি। ইলিয়াস আলীর বিষয় তো বহু বুঝলাম, তিনি নিজেই গুম হয়েছেন, অনেকে বলে থাকে। বলছে আপনারা, অনেকে বলে থাকেন, আওয়ামী লীগ থেকে অনেকেই বলেন এটা দায় আছে সরকারের, দায় আছে এখানে। থ্যাংক ইউ। আপনি এই না এটা তো আজকে বলি না, আমি তো গুম হওয়ার পর থেকে এখন পর্যন্ত বলে আসছি সরকারের দায় আছে এটা। তিনিও একজন সাবেক এমপি ছিলেন। এভরি কিডন্যাপ, এভরি গুম এখানে আছে, সরকারের দায় আছে না? কার আছে? অবশ্যই আছে এখানে, ডেফিনেটলি। থ্যাংক ইউ। এটা তো যাই হোক, আমার মনে হয় যে যেহেতু আমাদের গোয়েন্দা প্রধান তিনি হারুন, তিনি খুব বেশি আগ বাড়িয়ে কথা বলছেন এবং গল্প শুরু হওয়ার আগে তিনি শেষ বলে দিচ্ছেন। এটা মানে পাবলিকের কাছে একটা মিসকনসেপশন বা একটা মিসপারসেপশন হচ্ছে যে আসলে বিষয়টি কি। উনি একটা সামারাইজ করছেন না, উনি বলার কে? উনি তো বলার কে না, পুলিশ প্রধান এখানে। দুই দেশের বিষয় এখানে পুলিশ প্রধান এই কথাগুলো বলবেন, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কথা বলবেন, গোয়েন্দা প্রধান এখানে কথা বলার কিছু আমি মনে করি না। তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন আমার মনে হচ্ছে যে তার তিনি তথ্য দিবেন তার প্রধানকে। তখন তো আপনারা বলবেন কি জানেন যে সরকার মনে হয় ঠিকই করছে, এই মন্ত্রী মনি ভাই আপনার যেটা আমি বলি প্রত্যেক দেশের একটা ইয়ে আছে। এটা যেহেতু রাষ্ট্রের বিষয়, রাষ্ট্রের একটা শেখ হাসিনা আর মোদি বলতে হবে এটা, তাই না? আমি তো মোদির কথা বলি, সেই দেশের পুলিশ প্রধান অবশ্যই বলবে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান সেটা বলবে, এবং বাংলাদেশে এই বিষয়গুলো প্রকাশ করবেন হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রধান। মার্ডার কেসের কি বরিস জনসনে বলে নাকি তদন্ত? আমি তো বরিস জনসনের কথা বলিনি, কি তদন্ত কমিশনের আমি বলছি এটা দুই দেশের দুইটা বিষয়, দুই দেশের প্রধান এখানে বলবেন কথা। এখানে গোয়েন্দা প্রধান হারুন এখানে মুখ্য বিষয় না, কিন্তু তিনি যেভাবে কথা বলেন, হারুনকে যদি দায়িত্ব দেওয়া হয়ে থাকে আমি জানি না এটা দায়িত্ব কেন দেওয়া হবে। পুলিশ প্রধানকে বলতেও পারো, উনার কি মুখের সমস্যা আছে, কথা বলতেও পারো বলি। উনি তথ্য দিবেন পুলিশ প্রধানকে। আমি আবারও বলছি যে উনার কাজ হচ্ছে উনি গোয়েন্দা প্রধান হিসেবে পুলিশ প্রধানের আন্ডারে। আমরা বলবো পুলিশ প্রধানে বানায় বলতেছে ও ঠিকই করছিল, এটা আপনাদের ভাষা হবে তখন। এইগুলা মনি ভাই এইসব মানে এইভাবে কথা বললে আসলে এইভাবেই বলবো, যুক্তিতে আসেন। যে আমাদের সময় খুব বেশি নেই, তবে আমরা একটু যে তার আগে ভিন্ন আলোচনায় যাওয়ার আগে আমি একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আপনার নাম বলে প্রশ্নটা করেন। আমি ভালো আছি। আমি তো এখন প্রশ্নটা করব, সমস্যা দিল যে এই মানে এই যে উচিত কথা বাদলে তো হয়তো যে কোনো একটা পার্টি ধরা লাগে, তো পার্টি তো আমি তো কোনো পার্টি করি না, আমি নিউট্রাল। জি, তো আপনি নিউট্রাল অবস্থান থেকে বলেন, মনে হয় যে উনি ওই পার্টি করে, এই জন্য ওই পার্টি এগেইনস্টে মাত্র কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আপনি ঘটনা নিয়ে কথা বলেন, আপনার সমস্যা নাই। না, আমার কথা হইলো যে বিএনপি যারা, এরা কিন্তু আসলে গুড মানে ভালো নিউজ আছে। কথা হইলো যে বারবার তো তাদের কোনো সাহ, উনি যদি দেশও যায়, তো উনি দেশে গেলে ওইব জেল, আর এই দেশও থাকলে ওইবা ফেল। তখন দেশও গেলে তো অবশ্যই জেল, আর এই দেশও থাকলে ফেল। এখানে দেশে বাইশে বারবার তো তারা সবাই চায়, বর্তমানে যে ইয়ং জেনারেশন
এরা ইয়ং জেনারেশনের ইয়ং পার্সন চায়। তো আমার প্রশ্ন হলো বিএনপির বাইর কাছে যে তারেক রহমানের এই যে মুসিবত এইটা থেকে বাঁচাইবার কোনো ফন্দি আছে না? যদি কোনো ফন্দি থাকে তখন কামিয়াবি বিএনপি। আর এই ধরনের আজে বাজে কথাবার্তার কোনো লাভ নাই। এই ইন্টারনেটের কোনো যদি ল থাকে, ঠিক আছে, আমি আপনার যদি দেশে যায় তাহলে কোনো চাপ থাকবে না। এই ইন্ডাস্ট্রি এইটা থেকে কথার উত্তরটা আমি দিয়ে দিই। আর কোনো পথ নাই। যে দর্শক এখানে কোনো আজে বাজে কথা হচ্ছে না, এখানে বিএনপি ব্লেম দেয় আওয়ামী লীগ রে, আওয়ামী লীগকে ব্লেম লাগাবে, এইটা তো আজেবাজে হতে না। ব্লেম এরা ওদেরকে ব্লেম দেয়, ওরা ওদেরকে ব্লেম দেয়। এটা রাজনীতির একটি অংশ, একে আলোচনা না, আমি এখানে ঘটনা নিয়ে কথা বলছি ভাই, আমি কোনো দলের সমর্থনে আমি কথা বলছি না। আর আপনি যেটা বলেছেন যে তারেক জিয়া দেশে যাবেন কিনা বা গেলে কি হবে না হবে, এটা আমার দেখার বিষয় না। আর তারেক জিয়াকে নিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে নেই, তারেক জিয়া ছাড়াও তো অনেক মানুষ আছেন। হ্যাঁ, তারাও তো আছে। তো আপনি যদি ক্যান্ডিডেট যদি সামনে না থাকেন তাহলে আমি কি ভোট দিব? কি করব? না কেন আপনি কি তারেক জিয়াকে ভোট দিবেন কেন? আপনি দলকে ভোট দিবেন। যে যে দর্শক আমরা এই বিষয়টা আলোচনা করছি, দর্শক ধন্যবাদ আপনার কলের জন্য। আমরা এই বিষয়টা আলোচনা করছি এবং আপনার কাইন্ড অফ ইনফরমেশন যে আমরা এখানে কোনো আজে বাজে বিষয় নিয়ে আলোচনা করছি না, এটা কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে এবং একে অন্যকে দোষারোপ করা এটি রাজনৈতিক আলোচনার একটি অংশ। জনাব রোমান বক্স চৌধুরী, যে বিষয় আমরা আলোচনা করছিলাম তার ভিন্ন কথা আমি একটু যেতে চাই, যেহেতু আমাদের সময় খুব একটা বেশি নেই। আজকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, তার ৪৩তম মৃত্যুবার্ষিকী ছিল আজকে। তো আমার প্রশ্নটাই হচ্ছে যে বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল, একাধিকবার তারা ক্ষমতার অধীনে অধিষ্ঠিত হয়েছিলেন, তো তাদের এই যে বর্তমান যদিও জনপ্রিয়তা এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণের মনে কোঠায় তারা রয়েছেন, কিন্তু রাজনীতির মাঠে তাদের অবস্থানটা কি? আমি মনে করি বিএনপি একটি অসংগঠিত দল। তাদের সাংগঠনিক কাঠামো এতই দুর্বল যে প্রত্যেক জেলায় থানায় গিয়ে আপনি দেখবেন যে সেখানে দল উপদলে বিভক্ত, এবং তারা আওয়ামী লীগের সাথে লাগবে কি, তারা নিজেদের মধ্যে লাগালাগি করেই শেষ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তাকে আসলে মানুষ স্মরণ করে এবং তার জন্যই বিএনপিকে ভালোবাসে। আর দ্বিতীয়ত খালেদা জিয়া, যিনি আসলে 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তিনি প্রথম কাতারে ছিলেন এবং মানুষ তাকে সম্মান করেছে। এই দুই ব্যক্তির জন্য বিএনপির যে অবস্থানটি তৈরি হয়েছে সেটি তার ছেলে তারেক রহমান সেটি ধরে রাখতে পারেননি, এবং তারেক রহমানের জন্য আমি মনে করি যে বিএনপির আজকের এই দুর্গতি। যদি বিএনপি তারেক জিয়া ছাড়া হয় এবং একটা সংগঠিত দল হিসেবে দাঁড়ায়, আমার মনে হয় যে বিএনপি অবশ্যই একটা ভালো দল হিসেবে দাঁড়াবে। এবং বিএনপির ভীষণ ছিল ভালো, এবং বিএনপি তাদের আমলে, বিশেষ করে খালেদা জিয়ার আমলে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা দেখিয়েছেন এটা, তারা প্রগতির শীর্ষে গেছেন। বাংলাদেশে এখনও যে প্রগতিতে দাঁড়িয়ে আছে, যে উন্নতিতে দাঁড়িয়ে আছে, সেটাই জিয়াউর রহমানের কাজের কারণে। কিন্তু তার ছেলে, আমি মনে করি তিনি অপদার্থ হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। তার উচিত হবে যে দলের দায়িত্ব তাকে ছেড়ে দেওয়া। মনে হলো যে অপদার্থ, কারণ হচ্ছে তিনি তো বাংলাদেশে কিংবা প্রধানমন্ত্রীর দায়িত্ব এখনো পালন করেননি। তিনি তার মা থাকা অবস্থায় তারুণ্যের জোয়ার তিনি তুলেছিলেন বাংলাদেশে, এবং কিন্তু সেই জোয়ার তো এখনো আছে। সেই জোয়ারটা তুলতে গিয়ে তিনি যে লোকজন আসলে বিএনপিকে গড়েছিল তাদেরকে সাইডলাইন করার যে প্ল্যান করেছিলেন, এটা আসলে বুমেরাং হয়েছে এবং তিনি সেটা ধরে রাখতে পারেননি। অবশ্যই বিএনপির যে গ্রুপিংটা হয়েছিল, কেন হয়েছিল, এর কারণ তো এটা। তারেক জিয়া লিডিংয়ে আসতে চান, তাদেরকে সরাতে হবে, নতুবা এটা করা যাবে না। নেতৃত্বের একটি প্রতিযোগিতাও থাকতে পারে। আমি মনে করি যে তারেক জিয়া হচ্ছে বিএনপির সবচেয়ে বড় প্রবলেম। তারেক জিয়া যদি এই জায়গাটা ছেড়ে দেন এবং দলের যে একটা স্বাভাবিক নিয়ম যেটা আছে, সেই নিয়মে যদি দল গড়ে ওঠে, বাংলাদেশে অবশ্যই বিএনপির মতো দল অবশ্যই দাঁড়িয়ে থাকবে এবং সমস্ত অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে। আওয়ামী লীগও ভালো দল। আওয়ামী লীগের আসলে দল তো খারাপ হয় না, দলে যারা চালান বর্তমানে তারা খারাপ হলে দলের খারাপ হয়। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত, এই দলকে খারাপ বলবে কেন? কিন্তু বিএনপি আরেকটা দল, তারাও ভালো করেছে, আওয়ামী লীগও ভালো করেছে। কিন্তু আওয়ামী লীগ যারা চালাচ্ছেন এবং বিএনপি যারা চালাচ্ছেন, এরা আসলে সবাই ভালো লোক দিয়ে বিএনপি চালাচ্ছেন না। আমার মনে হয় যে সেই সব জায়গাতে বদল করার দরকার। বিএনপি আওয়ামী লীগ বদল করার দরকার না। মানুষ বদলালে বিএনপি বদলাবে, আওয়ামী লীগ বদলাবে। আমার এই দুই জায়গাতেই সমস্যা আছে। জনাব মজিবুল হক মনি ভাই, আমি প্রথমে আপনার প্রশ্নের আগে একটু বলবো যে আমার
বাইরে আমার যে গেস্ট সম্মানিত গেস্ট 30 সেকেন্ডে একটা শেষ করেন। হ্যাঁ 30 সেকেন্ডে ওয়াই আমরা অনুষ্ঠান শেষের দিকে। আচ্ছা আচ্ছা, ওনাকে একটা থ্যাঙ্কস দিতে চাই যে একটা দলের ছায়াতলে থেকে এত শক্তভাবে কথা বলা যায়, এবং এটাকে আমি সেলিউট জানাই। আমার নিজের মধ্যে আমি এটা প্রতিষ্ঠিত করেছি একেবারে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত। ওনার একটা ধন্যবাদ। আচ্ছা, আমি ছোট্ট করেই বলে ফেলি যে জি। উনি যে পয়েন্টটা তুলছেন ওনাকেই আমি দায়ী করছি এখন এই কথার মধ্যে, যে কেন আপনাকে দায়ী করতে হবে তারেক রহমান সাহেবকে, কেন দায়ী করতে হবে বেগম খালেদা জিয়াকে, কেন দায়ী করতে হবে শেখ হাসিনা কি বলে জয়কে। আপনারা ইচ্ছা করে পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠিত করছেন। জি জি যদি আমি এটার বিরোধী, আমি এটার বিরোধী। আজকে যদি শেখ হাসিনায় তা ওনার পিছনের নেতৃত্বগুলোকে তৈরি করে 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 তুলেন, তাহলে আজকে জি, আমরা থাকবেন। আমাদের সময় শেষ। দর্শক দেখছিলেন, ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠান যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন জনরায় কথা বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।